নেপোলিয়নের আমি বিপ্লব ও আমি বিপ্লবের ধ্বংসকারী। নিচে নেপোলিয়ন বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী শিরোনামে 1000 শব্দের মধ্যে একটি প্রবন্ধ দেওয়া হল। নেপোলিয়ন বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী। ফরাসি বিপ্লব 1789 আধুনিক ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের মধ্য দিয়েই সামন্ততন্ত্রের অবসান, গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা হয়। এই বিপ্লব থেকেই উত্থান ঘটে নেপোলিয়ন বোনাপার্টের। কিন্তু ইতিহাসের পরিহাস হল, যে বিপ্লব তাকে ক্ষমতায় এনেছিল, শেষ পর্যন্ত সেই বিপ্লবের অনেক আদর্শই তিনি ধ্বংস করেছিলেন। তাই নেপোলিয়নকে একদিকে বিপ্লবের সন্তান এবং অন্যদিকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। নেপোলিয়ন কেন বিপ্লবের সন্তান? ফরাসি বিপ্লব না হলে নেপোলিয়নের উত্থান সম্ভব হতো না। বিপ্লবের আগে ফ্রান্সে জন্ম ও বংশমর্যাদার ভিত্তিতে পদ ও সম্মান নির্ধারিত হতো। নেপোলিয়ন ছিলেন কর্সিকার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া ব্যক্তি। রাজতন্ত্রের সময়ে তার মতো একজন মানুষের পক্ষে সেনাবাহিনীতে দ্রুত উন্নতি করা অসম্ভব ছিল। বিপ্লব সামন্ততান্ত্রিক বিশেষাধিকার ধ্বংস করে যোগ্যতার ভিত্তিতে পদ লাভের সুযোগ সৃষ্টি করে। নেপোলিয়ন তার অসাধারণ সামরিক দক্ষতা ও নেতৃত্ব গুণের মাধ্যমে দ্রুত জেনারেল পদে উন্নীত হন। টুলন অবরোধে তার সাফল্য তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। বিপ্লবী সরকার তার প্রতিভাকে কাজে লাগায়, আর সেখান থেকেই তার রাজনৈতিক ও সামরিক উত্থান শুরু হয়। নেপোলিয়ন বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ আদর্শ বাস্তবায়নও করেন। তিনি আইনের চোখে সকলের সমতা প্রতিষ্ঠা করেন, সামন্ততন্ত্র বিলুপ্ত রাখেন এবং ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করেন। তাঁর প্রণীত নেপোলিয়ানিক কোড ইউরোপের বহু দেশে আধুনিক আইন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এতে ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং আইনের শাসনের নীতি অন্তর্ভুক্ত ছিল। এসব কারণেই তাকে বিপ্লবের সন্তান বলা হয়। নেপোলিয়ন কেন বিপ্লবের ধ্বংসকারী? যদিও নেপোলিয়ন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, তবে ক্ষমতা লাভের পর তিনি ধীরে ধীরে বিপ্লবের গণতান্ত্রিক আদর্শ থেকে সরে যান। 1799-এ তিনি কু দেতা অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে ডিরেক্টরি সরকারের পতন ঘটান এবং প্রথম কনসল হন। এটি ছিল বিপ্লবী গণতন্ত্রের ওপর একটি বড় আঘাত। 1904 সালে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি কার্যত রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, যদিও তা ছিল ভিন্ন রূপে। বিপ্লব যে স্বৈরা শাসনের বিরুদ্ধে শুরু হয়েছিল, নেপোলিয়ন নিজেই সেই স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে ওঠেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা হ্রাস করেন, বিরোধী মত দমন করেন এবং সেন্সরশিপ আরোপ করেন। জনগণের সার্বভৌমত্বের পরিবর্তে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয় তার হাতে। বিপ্লবের স্বাধীনতা ও ভ্রাতৃত্ব আদর্শ এখানে গুরুত্ব হারায়। নেপোলিয়নের লাগাতার যুদ্ধনীতি ফ্রান্স ও ইউরোপকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে নিহত হয়, অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। অবশেষে তার পরাজয়ের পর ফ্রান্সে আবার বুর্ব রাজবংশ ফিরে আসে, যা বিপ্লবের অনেক অর্জনকে হুমকির মুখে ফেলে। মূল্যায়ন। নেপোলিয়নের চরিত্র দ্বৈত প্রকৃতির। তিনি একদিকে বিপ্লবের সুযোগ নিয়ে উঠে আসা এক প্রতিভাবান নেতা, যিনি সামন্ততন্ত্রের ভিত্তি ভেঙে আধুনিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে তিনি ক্ষমতার লোভে বিপ্লবের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেন এবং স্বৈর শাসন প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিকরা তাই নেপোলিয়নকে এক কথায় বিচার করেন না। তিনি বিপ্লবের সন্তান, কারণ বিপ্লব তাকে জন্ম দিয়েছে ও গড়ে তুলেছে। আবার তিনি বিপ্লবের ধ্বংসকারী, কারণ তার শাসন বিপ্লবের মূল আদর্শের প্রতিপন্থী ছিল। নেপোলিয়ন বোনাপার্ট ইতিহাসের এক জটিল ও বিতর্কিত চরিত্র। তিনি না থাকলে ফরাসি বিপ্লবের অনেক সংস্কার স্থায়ী হতো না, আবার তার কারণেই বিপ্লব তার গণতান্ত্রিক গতিপথ হারায়। তাই নেপোলিয়ন একই সঙ্গে বিপ্লবের উত্তরাধিকারী ও বিপ্লবের অন্তিম অধ্যায়ের সূচক। ইতিহাসে তিনি চিরকাল স্মরণীয় থাকবেন বিপ্লবের সন্তান এবং বিপ্লবের ধ্বংসকারী হিসেবে।